দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে। আরো একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক সুযোগ পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতি অন্যান্য রাজ্যে সম্ভবত তৈরি হয় না নির্বাচনকে কেন্দ্র করে, যে আপনি যদি হেরে যান তাহলে শুধুমাত্রই একটা নির্বাচনে হেরে একটা নতুন সরকার আসবে এমনটাই নয়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, সমস্ত আমাদের যে আগামী প্রজন্মদের স্বপ্ন, সেটা ভেঙে চুরে কার্যত চুরমার হয়ে যাবে। এই পরিস্থিতিতে প্রথম দফার নির্বাচন 152টি বিধানসভা কেন্দ্রে এবং 16টি জেলায় নির্বাচন হতে চলেছে। প্রায় 3.5 কোটির কাছাকাছি ভোটার এতে অংশগ্রহণ করবেন। একটা বিপুল অঙ্কের ভোটার এবারের নির্বাচনে এসআইআর প্রক্রিয়ায় বাদ চলে গেছে, যারা কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনেও তারা ভোট দিয়েছেন। কাকে ভোট দিয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না, যদিও সেই ডেটা সর্বসমক্ষে প্রকাশ্যে আসেনি। কিন্তু এই পরিস্থিতিতে আপনাদের আজকে আমি যেটা শোনাবো সেটা হচ্ছে এই 152টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে অর্থাৎ বিগত ইলেকশনে কি ফলাফল হয়েছিল এবং এই ফলাফলটা 2024-এর সময় যে লোকসভা নির্বাচন হলো সেখানেই ট্রেন্ডটা কিছুটা কি পাল্টালো, আর এবারে পূর্ণাঙ্গ যদি ভোটের পর রেজাল্ট কোন দিকে যেতে পারে আজকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। কোনো জনমত সমীক্ষা করার ক্যাপাবিলিটি আমার কাছে নেই, তার কারণ অনেক ইউটিউবাররা করছে, আমি দেখছি। দেখুন, বাড়িতে বসে আমিও আপনাদের সামনে জেলাভিত্তিক কিছু তথ্য প্রেজেন্ট করে আপনাদেরও আমিও বলতে পারি, কিন্তু সেটা প্রতারণা করা হবে। তার কারণ এত স্যাম্পল ডেটা লাগে একটা সমীক্ষা করতে, তাও পশ্চিমবঙ্গের মতো আনপ্রেডিক্টেবল একটা রাজ্যে। সেখানে একটা ছোট্ট ইউটিউবারের 2-1 মেম্বার দিয়ে সেটা এতগুলো মানে অঞ্চল ঘুরে সেখানে সার্ভে করে আপনার স্যাম্পল সাইজ যদি না আপনার বড় হয় তাহলে সেই সার্ভে কোনো মানে হয় না। আমি সেটা করিও নি, কিন্তু আজকে বিশ্লেষণ করব কিছু তথ্যগত পরিসংখ্যান তুলে ধরে আপনাদের সামনে। ভালো লাগলে জানাবেন কমেন্ট সেকশনে, যেমন জানাচ্ছেন। আর যারা নতুন আসছেন তাদের একটু জায়গা দেবেন সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে। আসুন, আমি প্রলয় নতুন করে আরো একটি পর্ব আপনাদের সামনে শুরু করছি এখন। আমি প্রথমে আপনাদের সামনে বলি যে গতবারের যে নির্বাচন হয়েছিল, গতবারের এই নির্বাচনে 2021 সালে এই 152টা যে অংশে প্রথম দফার ভোট হচ্ছে, যদি আমরা এটাকে অ্যাকুমুলেট করে নিই তাহলে তৃণমূল কংগ্রেস 92টা আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 59টি আসন এবং অন্যান্য পেয়েছিল 1টি আসন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। আপনি কল্পনা করে দেখুন, তখন এসআইআর হয়নি, অর্থাৎ এই প্রায় 90 লক্ষ ভুয়ো ভোটারের নাম সেখানে ছিল। সেখানে জ্ঞানেশ কুমারের মতো নির্বাচন কমিশনারের উপস্থিতি ছিল না, এত একগুচ্ছ পরিকল্পনা ছিল না। পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে 2.5 লক্ষের কাছাকাছি আধা মিলিটারি, তারা সামরিক বাহিনী তারা এসে সামলাচ্ছেন। সিসিটিভি 50% জায়গায় সিসিটিভি বন্ধ ছিল। কাউন্টিং এর সময় মারাত্মক গোলমাল হয়েছিল। এদৎ সত্ত্বেও একবার কল্পনা করে দেখুন, বিগত 2021 সালের নির্বাচনে এই যে আজকে যে জেলাগুলিতে ভোট হচ্ছে, উত্তরবঙ্গ থেকে শুরু করে মুর্শিদাবাদ, এদিকে জঙ্গলমহল, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে বিজেপি প্রায় 60টির কাছাকাছি আসন, তৃণমূল ছিল 92টি আসন। এত কিছুকে কনসিডার করা সত্ত্বেও এতগুলো আসন পেয়েছিল বিজেপি। এবং 2024-এ অর্থাৎ তার ঠিক পরে 2-3 বছর পরের যে লোকসভা নির্বাচন হলো, অর্থাৎ লাস্ট যে লোকসভা নির্বাচন, সেই ভিত্তিতে আবার যদি দেখেন এই পরিসংখ্যানটা কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত রাখতে পারেনি। 2024-এ বিজেপি সেই অর্থে ভালো সিটের হিসাবে ভালো ফল করেনি, যা সিট পেয়েছিল তার থেকে তারা সিট হারিয়েছিল। বিগত লোকসভা থেকে গতবারের লোকসভায় সিটের সংখ্যা কমেছিল, কিন্তু এই 152টি আজকে যে জায়গায় ভোট হচ্ছে, যে পরিসংখ্যানটা দেখালাম, তৃণমূল 92 থেকে নেমে তাদের লোকসভা ভিত্তিক যদি ফলের হিসাব করেন বিধানসভা ভিত্তিক, তাহলে সেখানে আসন সংখ্যা তাদের 77 হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন? 92 থেকে কমে তাদের 77 হয়ে গিয়েছিল। বিজেপিরও খানিক কমেছিল,
লোকসভায়, গতবারের লোকসভায় যদি কনসিডার করেন, ওই 59টা মোটামুটি 55-56 কাছাকাছি একই প্রায় ছিল। আর এছাড়া সিপিএম এবং কংগ্রেসের জোটের একটা উত্থান হয়েছিল, তারা 12টা সিট বার করে নিয়েছিল 2024-এর বিধানসভা ভিত্তিক ফল যদি আপনি ক্যালকুলেট করেন। তার মধ্যে 11টিই পেয়েছিল বামফ্রন্ট। কাজে এবারে তাদের একটা আশান্বিত হওয়ার কারণ রয়েছে। কিন্তু দেখুন, মুসলিমরা তারা আর কিছু করুক, মানে অন্যদিকে কতটা সচেতনভাবে করেন না করেন এই নিয়ে প্রশ্ন থাকতে পারে, নির্বাচনটা তারা খুব ভালোভাবে দেয়। তার কারণ এটা তারা মনে করে এটা তাদের অস্তিত্বের লড়াই, তাদের মানে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই সমস্ত ন্যারেটিভের প্রশ্নের উত্তরের জবাব দেওয়ার লড়াই। সেই কারণে তারা লোকসভা নির্বাচনে হয়তো সিপিএম কে ভোট দেয়, কিন্তু তারা বিধানসভা নির্বাচনে ওই তৃণমূল কংগ্রেসকেই আদর্শ বলে মনে করে। তবে এবারে কিছুটা পাল্টাতে পারে, তার কারণ হুমায়ুন কবিরের দল থেকে শুরু করে আইএসএফ, তারা একটু হলেও গতবারের থেকে ক্ষমতা একটু বেশি তাদের হয়েছে, এবং সংখ্যালঘু মুসলমানরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডবল স্ট্যান্ডার্ডের রাজনীতিটাও বুঝতে পেরে গিয়েছে বলে তারাও নতুন কোন রাজনৈতিক দলের দিকে ঝোঁকার চেষ্টা করছেন। সেই ভাগটা সিপিএম কংগ্রেস পেলেও ভালো, সেই ভাগটা এই সমস্ত হুমায়ুন কবিরদের দল পেলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের চিন্তা। এইখানে আমি আপনাদের সামনে আরো একটা যুক্তিযুক্ত তথ্য দেখাবো। বিজেপি এবারে মাঠ ছোট করে খেলছে। কেন মাঠ ছোট করে খেলছে? তার কারণ এই যে 294টি আসন রয়েছে, 294টি আসনের মধ্যে তো বিজেপি প্রত্যেকটি আসনে তো আর সমান দক্ষতা দিয়ে লড়াই বা সমান ক্ষিপ্রতা দিয়ে তো তারা লড়াই করছেন না, তাদের সম্ভব নয়। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত জায়গাগুলোতে বিজেপি সেখানে দাগ কাটতে পারবেন না। এই মুহূর্তে বিজেপি 294টার মধ্যে 74টা সিট তৃণমূল কংগ্রেসকে এমনি ওয়াক ওভার দিয়ে রেখেছে। তৃণমূল কংগ্রেস সিপিএম মিলে 74টা সিট প্রথমেই তারা ওয়াক ওভার দিয়ে 220টা, শুনবেন পুরোটা শুনবেন, এখানে একটা টুইস্ট আছে বলছি। 74টা সিট ওয়াক ওভার দিয়ে 220টা আসনে বিজেপি কার্যত খেলছে। আচ্ছা, এই বক্তব্য মোটামুটি আপনারা শুনেছেন, এর আগেও শুনেছেন। যে বক্তব্যটা শোনেননি সেটা আমি শোনাবো। তৃণমূল কংগ্রেসও কিছু সিট এবারে ওয়াক ওভার দিয়ে খেলছে, সেটাও আমি আপনাদের সামনে আজকে বলবো। দেখুন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল যেখানে 30% সংখ্যালঘুরা থাকেন, এরকম বিধানসভা সংখ্যা হচ্ছে 89। তার মধ্যে 87 অর্থাৎ 2টি আসন বাদ দিয়ে গত বিধানসভাতে তৃণমূল কংগ্রেস 87 সিট পেয়েছিল, বুঝতে পেরেছেন? এবং যদি আপনি এই মুসলমানদের সংখ্যা 25% এইরকম বিধানসভা যদি দেখেন, সেই সংখ্যাটা কিন্তু 112 থেকে 112টা, এবং তার মধ্যে 112টির মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছিল 106টিতে। তাহলে আমি যদি ভাবি যে এই যেখানে 25% মুসলমান রয়েছে সেখানে যদি বিজেপির সম্ভাবনা কম যদি আমি ধরে নিই, তাহলে বিজেপি 112টির মধ্যে 106টা যে তৃণমূল কংগ্রেস পেয়েছে, আমি যদি ধরে নিই তৃণমূলের ওটাই বেস্ট রেজাল্ট এবারেও যদি পায়, তার মানে 106টা আসন এগিয়ে থেকে তৃণমূল কংগ্রেস শুরু করছে। এটা যেমন সত্য, ঠিক তেমনি আবার গতবারে বিজেপি পেয়েছিল 77টি আসন, এবং গতবারে লোকসভা ভিত্তিক যদি আসন ধরেন তাহলে বিজেপি প্রায় 100 কাছাকাছি আসনে পৌঁছে গিয়েছিল। তখন কোনো এসআইআর হয়নি, কোনো নাম বাদ যায়নি, তৃণমূল কংগ্রেসের দাদাগিরি চলেছে, ভোট লুট চলেছে, তারপরেও বিজেপি 100টা আসন লোকসভার, গত লোকসভাতেই এত খারাপ রেজাল্টের পরেও, এত দুর্নীতি ভোট চুরি পরেও বিজেপি 100টি আসন পেয়েছে। অর্থাৎ এখানে যেটা বলছে না, বিজেপিও 100টা আসন পকেটে পুরে মাঠে নামছে। তৃণমূল কংগ্রেস 106টি আসনের কাছাকাছি পকেটে পুরে মাঠে নামছে, বিজেপিও 100টি আসন পকেটে পুরে মাঠে নামছে। তাহলে যদি ধরে নিই দুই পক্ষই 100 করে অলরেডি পেয়ে তারপরে বাকি যে আসনগুলো অর্থাৎ 94টি আসনের এবারে প্রকৃত নির্বাচনে আমরা যাচ্ছি। এবার কল্পনা করে দেখুন, একটু ভালো করে যদি অ্যানালিসিস করেন, এই যে 94টি আসনের মধ্যে কারা রয়েছে যেখানে 25% মুসলমানরা নেই, তার কারণ ওটা আমি আগেই তৃণমূল কংগ্রেসকে সবটা দিয়ে দিয়েছি। অর্থাৎ এই 94টি আসন এটা ফ্যাক্টর হতে চলেছে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন।
কারণ এই 94টি আসনের মধ্যে 25%-এরও নিচে রয়েছে মুসলমানরা, অর্থাৎ দে আর নট গোয়িং টু বি এ ডিসাইডিং ফ্যাক্টর ফর দোজ সেন্টার্স। আপনি বুঝতে পেরেছেন? তাহলে এবারে কিন্তু ওই জায়গাগুলোতে যদি হিন্দু ভোট পোলারাইজড হয়, যেটার সম্ভাবনা অন্তত এবারের নির্বাচনে প্রথমবারের জন্য অত্যন্ত প্রকট। আপনি যদি জিজ্ঞাসা করেন, আপনারাই বলুন আমাকে, যে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনি কাকে ভোট দেবেন, আপনার বলার দরকার নেই, কারণ আপনি গোপনীয়তা রক্ষা করার অধিকার রয়েছে। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি কোন মানে কোন বিষয়ের ওপর আপনি ভোট দেবেন, দেখবেন রাস্তাঘাটে যদি জিজ্ঞাসা করেন ম্যাক্সিমাম মানুষ এখন বলবে যে আগে বাঁচো, আগে আমাদের ধর্ম বাঁচাও। সবাই মুসলমানরাও বলবে, হিন্দুরাও বলবে, আগে আমাদের ধর্ম বাঁচাও, আগে এখানে থাকার ব্যবস্থা করো, আগে আমাদের বাসস্থানে সুরক্ষিত করো। মুর্শিদাবাদের ঘটনা দেখেছি, শামশেরগঞ্জের ঘটনা দেখেছি, তারপর আমরা ডেফিনেটলি কর্মসংস্থান, শিল্প, এইগুলো। কিন্তু প্রথম হচ্ছে আগে আমাদের এই যে সরস্বতী পুজো, দুর্গা পুজো থেকে প্রত্যেকটি পুজোর ভাঙচুর, এই জায়গাটা আটকাতে হবে। অর্থাৎ হিন্দু ভোট কনসোলিডেট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু গুন্ডা বাহিনী, যেটা আমি আপনাদের বিগত সময়গুলো দিয়ে বলতাম। এই যে সরস্বতী পুজোর মূর্তি ভাঙছে, এই যে তুলসী মঞ্চ ভাঙছে, এগুলো কিন্তু বিজেপি যেত সেখানে, সেগুলো শুধুমাত্র হিন্দু ভোটকে কনসোলিডেট করতে। আজকে দেখবেন এই যে 94টি আসনে, এখানে যেখানে মুসলমানদের সংখ্যা 25%-এর কম, তারা ডিসাইডিং ফ্যাক্টর নয়। এখানে একবার কল্পনা করে দেখুন যে হিন্দু ভোটটা কনসোলিডেট হওয়ার এবারে সমূহ সম্ভাবনা। তাহলে আপনি বলুন, এই 94টা আসনের মধ্যে থেকে বিজেপিকে মাত্র পেতে হবে 44-45টা আসন, এইটুকু মাত্র। এসআইআরে তারপরে এত নাম বাদ গেছে। বিজেপি এরপরেও একটা তথ্য দিচ্ছি যে এই যে 100টা আসন বললাম বিজেপি পকেটে নিয়েই নামছে, আর তৃণমূল নামছে 106টা আসন নিয়ে। গতবারের বিধানসভা নির্বাচনে বলুন কিংবা লোকসভা নির্বাচনে আরো বাজে হয়েছিল, যে যেখানে 10,000-এরও কম মার্জিনে বিজেপি হেরেছিল, এরকম বুথের সংখ্যা প্রায় 70টি। 10,000-এর কম মার্জিনে বিজেপি হেরেছিল, এরকম বুথের সংখ্যা 70টি বা তার বেশি। অর্থাৎ এই 70টি আসন যদি বিজেপি একটু এফর্ট দেয়, এবং আরো একটি ফ্যাক্টর হচ্ছে এই 70টি আসনে মানে বেশি নাম বাদ, প্রচুর নাম বাদ গেছে, মানে যত মার্জিন তার থেকে বেশি অবৈধ ভোটার, মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার বাদ চলে গেছে। অর্থাৎ সম্পূর্ণরূপে খেলা ঘুরে যাবে। যে হদিশ আপনাদের কোনো এক্সিট পোল দিতে পারে, কিন্তু কোনো ওপিনিয়ন পোল আপনাদের দিতে পারেনি। একমাত্র এক্সিট পোল দিতে পারবে যদি সেটা স্যাম্পল সাইজ বড় নিয়ে করা হয়, সঠিকভাবে করা হয়। কোনো ইউটিউবার বা কোনো ছোট চ্যানেল একটা এআই কে দিয়ে করলে হবে না, মাঠে গিয়ে একটা বড় স্যাম্পল সাইজ নিয়ে করলে তাহলে আপনাকে এক্সিট পোলটা দেবে। এইখানে তাহলে খেলাটা হচ্ছে 94টা আসনের মধ্যে 70টি আসনে বিজেপি মাত্র 8-10 হাজারের নিচে ভোটে হেরেছিল। এইটাকে কনভার্ট করে 40 থেকে 45টা করতে পারলে এবারে পরিবর্তন হবে। এবারে ভোট হবে ওই 94টি আসন, মানে এটা ধরে রাখবেন যে বাকিগুলো কিন্তু ডিসাইডেড অবস্থায় নামছে। তবে এবারে আমার ধারণা বাম কংগ্রেস তারা শূন্য থাকবে না। এবারে বাম কংগ্রেসের ঝুলিতে, মানে বামের ঝুলিতে এবারে কিছু আসন যাবে, খুব বেশি না। তার কারণ হচ্ছে ওই যে বললাম, মুসলমানরা লোকসভাতে বামেদের ভোট দেয়, কিন্তু বিধানসভাতে বামেদের ভোট দেবে কিনা আমার সন্দেহ রয়েছে। তাই বাম কিছুটা 1-2টো আসন হলেও বাম বার করতে পারবে, বা কিছু আসন বাম বার করতে পারবে বলে শূন্য থাকবে না, এইটা আমার মতামত। আরো একটা জিনিস আপনাদের সামনে আমি বলছি, সেটা হচ্ছে এবারে দেখবেন যে ভোটের পার্সেন্টেজ হয়তো তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে অল্প হলেও, কিন্তু এটা হতেই পারে যে তৃণমূল কংগ্রেস ভোটের পার্সেন্টেজে এগিয়ে রয়েছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। এটা হতে পারে, আপনি দেখে নেবেন। এবারে হতেই পারে যে খুব কম মার্জিনেও হয়তো ও 41%, বিজেপি 40%, ফর এক্সাম্পল। তাহলেও দেখবেন এটা হতেও পারে যে ভোটের পার্সেন্টেজে অল্প বেশি থাকা সত্ত্বেও বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করে গেছে, তৃণমূল ম্যাজিকের একটু তলায় থাকবে। কেন হতে পারে এটা? তার কারণ হচ্ছে সংখ্যা লঘু অধ্যুষিত এলাকায় এবারে মুসলমান ভোটটা সম্পূর্ণরূপে কনসোলিডেট হবে। গতবার যদি 100টার মধ্যে 93টা মুসলমান দিতেন, এবারে আমার ধারণা যতই বলা হোক হুমায়ুন কবিরের দল আর বাম ফ্রন্ট,
এরা কিন্তু ওই আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবে। তো সেই কারণে এই যে কনসলিডেট হয়ে যাওয়া ভোটটা, মানে যেখানে ধরুন এক একটা বিধানসভায় অ্যাভারেজে পশ্চিমবঙ্গে ধরুন 10 থেকে 15 হাজারে যেতে, সেখানে সংখ্যালঘু এলাকাতে তৃণমূল কংগ্রেস 50,000, 60,000, 70,000 ভোটে জিতবে। অর্থাৎ ওগুলো হচ্ছে আনইউজ ভোটার। ওই ভোটারগুলো আপনাকে ভোটের পার্সেন্টেজ বাড়াতে সাহায্য করবে, কিন্তু বিধানসভার ফলাফলের চেঞ্জ করতে সাহায্য করবে না। যে বুথে যে বিধানসভায় আপনি 10,000-এ মার্জিনে জেতা মানেই জেতা, সেখানে আপনি 70,000 মার্জিনে জিতেছেন। এটা তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়াবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মানে ওই ফলটাকে বেশি দেবে না, মানে বিধানসভার সংখ্যা বেশি দেবে না। তার কারণ তৃণমূল কংগ্রেস এখন কনসেন্ট্রেটেড হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এমনিতেই আঞ্চলিক দল, এবার পশ্চিমবঙ্গের মধ্যেও এর আঞ্চলিক হয়ে যাচ্ছে শুধুমাত্রই। এবং দেখবেন এই যে বামফ্রন্ট, এই যে বললাম না যে 2021-এর এই যে 152টা বিধানসভায় বামফ্রন্ট একটা আসন পায়নি, কিন্তু 24-এর যে লোকসভা হয়েছে তার বিধানসভা ভিত্তিক ফলাফলে বামফ্রন্ট একাই 10টি আসন পেয়েছিল, মানে এগিয়ে ছিল 10টি আসনে। তো এই ফলাফলে যেগুলোতে এগিয়ে ছিল বামফ্রন্ট, সেগুলো হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর, অর্থাৎ 3টি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। লোকসভা ভোটে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে বামফ্রন্ট এগিয়েছিল, কিন্তু বিধানসভায় কিন্তু সংখ্যালঘু মুসলমানরা তারা কিন্তু এই জায়গাটায় তারা খুব ঐক্যবদ্ধ। তারা কোনোদিন এই মিস্টেকটা করেন না। এবারে তারা মিস্টেক করুন কিংবা না করুন, তার কারণ এতদিন প্রবলেম হতো যে হিন্দু ভোটটা কনসলিডেট হতো না। এবারে কিন্তু বিগত নির্বাচনগুলোর ট্রেন্ড হিন্দু ভোটটা কনসলিডেট হয়ে গেছে। আর হিন্দু ভোটটা যতটা কনসলিডেট হয়েছে তার থেকে, মানে যতটা আমরা ভাবছি তার থেকে যদি আরো একটু বেশি কনসলিডেট করে যায়, তাহলে ডেফিনেটলি মার্জিনটা কিন্তু বেড়ে যাবে। বিজেপির পক্ষে মার্জিনটা কিন্তু বেড়ে যাবে যদি কনসলিডেট হয়, যা ভাবছি তার থেকে বেশি যদি হয়। আর তা যদি না হয়, তাহলে এবারের নির্বাচন এমন একটা পশ্চিমবঙ্গের পালাবদলের নির্বাচন হবে, যে নির্বাচনে মানে পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত যখনই পালাবদল হয়েছে, যে রাজনৈতিক দল এসেছে সে অল আউট জয়ী হয়ে এসেছে। এবারের নির্বাচনটা তেমন হবে না। এবারের নির্বাচনে বিজেপি জিতলে অল আউট ভাবে জিতে আসবে, এই রকম হওয়ার সম্ভাবনা কম। জিতলেও জিতবে, কিন্তু ওই অল আউট জিতে আসা, যেমন 2011 মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল, কংগ্রেসকে হারিয়ে যেমন সিপিএম জিতেছিল, এবারেরটা কিন্তু সেরকম হবে না। এবারে জিতলেও কিন্তু ফলাফল গায়ে গায়ে থাকবে। এইটা অন্তত আমার ব্যক্তিগত কি বলবো অ্যানালিসিস থেকে আপনাদের সামনে জানালাম। আপনাদের দ্বিমত থাকতেই পারে, আপনাদের সহমত থাকতে পারে, কিন্তু ওই যে বললাম, যারা আমি করতে পারতাম আপনাদের সামনে জেলা ভিত্তিক একদম কিছু ব্যাপার না, এআই বলে দিতাম, এআই এ ঠিকঠাক প্রম্পট করলে ওরা আমাকে তৈরি করে দিত, তৈরি করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করে দিতেই পারতাম। আমি করিনি, তার কারণ হচ্ছে ওটাতে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় এবং ওই ফলাফল মিলবে না। ঠিক আছে, মানুষকে এন্টারটেন করার জন্য ঠিক আছে, সেগুলো ভালো, আমি অ্যাকসেপ্ট করি, মানুষকে এন্টারটেন করা উচিত, কিন্তু ওই ফলাফলের সঙ্গে বাস্তবের মিল নেই, আমি অন্তত পারবো না। সেই জন্য আমি আপনাদের সামনে ওই তথ্যগুলো নিয়ে আসিনি, সেই জন্য বিশ্লেষণ ভিত্তিক খবর আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা বলুন যে আপনারা সহমত হলেন, দ্বিমত হলেন, প্রত্যেকটি বিষয় আপনারা লিখে জানাবেন। আর যেমন সমর্থন করছেন সমর্থন করবেন। এবারে কিন্তু একটা অসাধারণ আমাদের সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার আমরা করতে পারছি কি পারছি না, এটা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ বদলে দেবে। সবাই ভালো থাকবেন, গুড বাই।